শেখ হাসিনার পতন আন্দোলনে যখন নেতৃত্ব দিয়েছে ছাত্রদল, তখন শিবির নাকি ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল। ঠিক এভাবেই জুলাই আগস্টের ইতিহাস রচনা করছে বিএনপি। যেমনটি ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতি করেছিল আওয়ামী লীগ। বিএনপির এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। শিবির জামাতের বিরুদ্ধে কিছুদিন আগে এতটাই শত্রুতার মনোভাব ছিল তার যে শেষমেশ বাধ্য হয়ে জামাত শিবির মাহফুজ আলমের বিপক্ষে রীতিমতো প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবার সেই মাহফুজ আলমের লেখনীতেই উঠে এলো জুলাইয়ে শিবিরের অবদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য। চলুন জেনে আসি শিবির সম্পর্কে জুলাই স্মৃতিচারণে কি লিখেছেন মাহফুজ আলম। ১৬ জুলাই রাত থেকে ১৭ জুলাই। ১৬ জুলাই রাতে বারবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমিসহ ছাত্রনেতাদের সাথে আলোচনা করে রাজপথ থেকে সরে আসতে বলে, কিন্তু সে চেষ্টা বিফল হয়। আবরার ফাহাদের শাহাদাতের পর থেকে গায়েবানা জানাজা কর্মসূচি ছিল আমাদের জন্য মাঠে থাকা এবং প্রতিরোধ গড়ে তোলার উপায়। সেই হিসেবে ১৭ জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দেয়া হয়। বাসা থেকে আসাদ সহ ক্যাম্পাসে যখন আসি তখন ৩-৪০০ ছাত্র ছিল ভিসির বাসভবনের সামনে। জানাজার প্রস্তুতি চলে। পূর্বেকার পরামর্শ মতে কফিন ও পতাকা নিয়ে আসে ইসলামী ছাত্র শিবির। তখন আক্তার গ্রেফতার হয়ে যাওয়ায় তারেক রেজা ইমামতি করে। এই যে শিবির নাকি লুঙ্গির তলে ছিল, আন্দোলনে যায় নাই, তাইলে এই কফিন আর পতাকা সাপ্লাই দিল কে? সাদিক কায়েম আর ফরহাদরা দিয়েছে, তৎকালীন ঢাবি শিবিরের সভাপতি সেক্রেটারি, নিজেদের টাকায়, জনশক্তির বাইতুল মালের টাকায়। মাহফুজ লেখেন, বাকের স্লোগান ধরেছিল, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এত কম সংখ্যক ছাত্র দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করা যাবে কিনা ভাবছিলাম। তখন পলাশী ফুলার রোড হয়ে একটা বড় মিছিল ঢুকলো। শিবির আর বিভিন্ন দলের ছাত্ররা ওই মিছিলে ছিল। ওই মিছিল আসার পর জানাজা শুরু হয়ে গেল। বুঝেন অবস্থা। বাংলা কথনের অনুসন্ধানে এর আগে আমরা বহুবার দেখিয়েছিলাম কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফার প্রোগ্রামে বিপুল জনশক্তি সরবরাহ করেছিল শিবির। এবার খোদ জুলাইয়ের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলমও একই কথা বললেন, স্বীকার করলেন। হায় রে, ছাত্রদলের রাকিব নাসির আর বাকশাসের কাদেরের তো ইজ্জতটাই নষ্ট হয়ে গেল। এখন তো মাহফুজকেও এরা শিবিরের দালাল আখ্যা দিবে যা মনে হচ্ছে। তো মাহফুজ লিখেছেন, জানাজা শেষে কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাবার সময় সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের আক্রমণে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে কলাভবন মল চত্বরের দিকে চলে আসলো। সবাই পেস্ট খুঁজতেছে, আগুন জ্বালাইতেছে। মল চত্বর থেকে পুলিশের বিরুদ্ধে ছাত্ররা কিছুক্ষণ চেষ্টা করলেও পিছু হটতে বাধ্য হলো। পুলিশ টিয়ার সেল ছুটতে ছুটতে সূর্য সেনের সামনে সড়কে চলে আসার পর আমরা জসিমউদ্দিন হল, ইন্টারন্যাশনাল হলের কর্মচারীদের বাসাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিলাম। মুজিব হলের দিক থেকে শাহবাগে অবস্থান করা ছাত্রলীগ যে কোনো সময় আক্রমণ চালাতে পারে এ শঙ্কাও ছিল। আমাদের ইচ্ছা ছিল হলপাড়ায় থেকে শেষ চেষ্টা করব, কিন্তু পুলিশ বিজিবি আক্রমণাত্মক হয়ে উঠলে ক্যাজুয়ালিটি এড়াতে প্রশাসন ছাত্রদের সেফ এক্সিট দেয়। ছাত্ররা প্রথমে অস্বীকৃতি জানালেও শেষমেশ বাধ্য হয়। নাহিদ আসিফদের সাথে মলচত্বরে কথা হচ্ছিল পরের দিন কি প্রোগ্রাম দেয়া যায়। আসিফ কমপ্লিট শাটডাউনের কর্মসূচির কথা বলে। মহসিন হলের সামনে দিয়ে আমরা বেরোচ্ছিলাম, তখন নাহিদকে বলে আসি, তোমরা সরকারের কোনো পক্ষের সাথে মিটিংয়ের আগেই কর্মসূচি ঘোষণা করে দিও, নইলে পরে আর ঘোষণা করার সুযোগ থাকবে না। পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়। বের হওয়ার সময় নীলক্ষেত মোড়ে টিএসসি সার্কেলের অনেকের সাথে দেখা হয়। অনেকেই সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। আমি, আসাদ, জাহেদ সহ আমার কাটাবনের বাসার দিকে রওনা হই। মেইন রোড দিয়ে তখন ছাত্রলীগ ঢুকছিল আর যাকে সন্দেহ করছিল তাদেরই মারধর করছিল। আমরা প্রাইমারি স্কুলের পাশের গলি ধরে কাটাবন ঢালে নেমে গিয়ে আরেকটা গলি ধরে বাসায় পৌঁছাই। সন্ধ্যা নামার অপেক্ষা করি। সন্ধ্যা নামলে ওদের দুজনকে রিক্সা সিএনজিতে তুলে দিয়ে বাসায় ফিরি। শুধু ১৭ জুলাই নয়, এর আগের ১৬ জুলাইয়ের ঘটনাতেও শিবিরকে মাইনাস করা যায়নি। মাহফুজ লিখেছেন, ১৬ জুলাই বিকালে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষার্থীর লাঠি মিছিল ছিল। বারবার কথা হচ্ছিল ক্যাম্পাসে ঢোকার জন্য। একটা রুট ছিল শিববাড়ির সামনের রাস্তা ধরে রাজুতে ফেরা। কয়েকজন বলছিল দোয়েল চত্বর ঘুরে শহীদুল্লাহ হলের সামনে যাওয়া। শহীদুল্লাহ হল সহ সায়েন্সের ৩ হলে ততক্ষণে প্রতিরোধের ভার কেন্দ্র। আমাদের পরিকল্পনা ছিল দোয়েল চত্বর পার হওয়ার সময় বাম দিয়ে বাংলা একাডেমির রাস্তা ধরে
রাজিতে ঢোকা, কিন্তু দোয়েল চত্বরের সামনে গিয়ে মিছিল অনেকক্ষণ সিদ্ধান্তহীনতায় আটকে ছিল। টিএসসির ছাদে ছাত্রলীগ অস্ত্র নিয়ে বসে আছে আক্রমণের জন্য, এরকম তথ্য ও ছবি পাওয়ার পর মিছিলটি কার্জনের রাস্তা ধরে শহীদুল্লাহ হলের দিকে চলে যায়। শহীদ মিনারে লাঠি দিয়ে সবাই যেভাবে কনক্রিটে আঘাত করছিল সে শব্দের স্মৃতি এখনও কানে বাজে। এরপর মাহফুজ লিখেছেন, আমরা হাইকোর্ট হয়ে কাঁটাবনে ফিরে যাই। মানে তারা হতাশ আর কি। 8টা-9টা নাগাদ শিবিরের নেতারা বলেন তারা মহানগর থেকে 400 থেকে 500 ছেলে নিয়ে চানখারপুলে আছেন, কিন্তু সমন্বয়কদের সাথে তাদের নেতাদের যোগাযোগ সম্ভব হচ্ছে না। তখন নাসির ভাই অর্থাৎ ছাত্র দলের নাসির ভাই সহ চানখারপুলে যায়। শহীদুল্লাহ হলের ভিতরে তখন প্রতিরোধকারী ছাত্ররা আর বাইরে বিভিন্ন দলের ছাত্ররা। ছাত্রদল ও টিএসসির সার্কেলের কয়েকজনের সাথে দেখা হয়। শিবিরের 50 থেকে 60 জনের একটি গ্রুপ বার্ন ইউনিটের সামনে আসে। কিছুক্ষণ পর সমন্বয়কদের পাওয়া যায়, তারা 21 হলের দিকে ছিল। আমরা শলা করে কার্জন হলের গেটে বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা বলে আবার পরবর্তী দিনের পরিকল্পনা আর যোগাযোগের কাজে ফিরে যাই। তার মানে 16 জুলাইয়ের কর্মসূচিও সফল হয়েছিল এই শিবিরের মহানগরের জনশক্তির কারণেই। মাহফুজ তার লেখায় ছাত্রদলের নাসিরের কথাও বলেছেন। নাসির সেদিন শিবিরের আশ্বাসেই চানখারপুলে গিয়েছিলেন, অথচ সেই ছাত্রদলের নাসিরও এখন শিবিরকে গুপ্ত সংগঠন বলে। হায় রে মুনাফিকি। তো দেশের তথ্য উপদেষ্টার তথ্য থেকেই বোঝা যায় জুলাইয়ে শিবির কি করেছে। শুধু মাহফুজ নয়, স্বয়ং তারেক রহমানও যদি কখনো জুলাইয়ের ইতিহাস লেখেন সেখানেও শিবিরের নাম থাকবেই। তারেক বাদ দেন, শেখ হাসিনাও যদি নিজের পতন নিয়ে বই লেখেন সেখানেও প্রথম নামটা তিনি লিখবেন ইসলামী ছাত্র শিবিরের। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।